ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। যারা যারা পার্ট ওয়ান কমপ্লিট করে পার্ট টুতে চলে এসেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এই পার্ট টুর মধ্যে তোমাদের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আচ্ছা, আমরা গতকাল বলছি, গতকালই আমরা যে ক্লাসগুলো করেছিলাম আমরা সেখানেও একই রকমের পার্ট ওয়ান এবং পার্ট টু কমপ্লিট করেছি। তোমরা প্রত্যেকটি ক্লাস ডেসক্রিপশানে পেয়ে যাবে, প্লে লিস্টও পেয়ে যাবে, আর ওখানে লিঙ্কও পেয়ে যাবে। ওকে, আর তোমরা এই ক্লাসের নিচে যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছো, পার্ট ওয়ান দেখোনি, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা বিশেষ আর দেরি না করে আমরা পার্ট ওয়ানে যতটা করেছিলাম তারপর থেকেই শুরু করি। পার্ট ওয়ানে 4.1 পর্যন্ত হয়ে গিয়েছিল, তো এখানে 4.2টা নিয়ে শুরু করছি। কি বলছে একটু দেখে নিই। হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 6.8 গ্রাম হাইড্রোজেন পার অক্সাইডের সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার ভর এবং এসটিপিতে তার আয়তন নির্ণয় করো। ওকে, তাহলে এখানে দুটো কোশ্চেন বলেছে। অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, কতটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং এসটিপিতে তার আয়তন কত। ওকে, তো আমাদের বলেছে হাইড্রোজেন পার অক্সাইড, তাহলে হাইড্রোজেন পার অক্সাইডের সংকেত হয়ে থাকে H2O2। বলেছে বিয়োজনে, একে বিয়োজন করলে জল ও অক্সিজেন উৎপন্ন হবে। জলের সংকেত H2O এবং অক্সিজেনের সংকেত O2, গ্যাস উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তো এটির বিক্রিয়াটি ব্যালেন্সটা একটু করে নিই। ব্যালেন্স, এই যে ব্যালেন্স হয়ে গেল। এখন বলেছে কতটা এই 6.8 গ্রাম হাইড্রোজেন পার অক্সাইডকে বিয়োজন করলে কতটা অক্সিজেন পাওয়া যায়, এটা একটু দেখে নেব। তো এই দুজনের কাজ, এদের দুজনের আণবিক ভরটা একটু দেখে নিই। 2 কে 2 ছিল, দিয়ে দিলাম। এইচের আণবিক ভর 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস অক্সিজেনের মানে ও এর জন্য 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিচ্ছি। ওকে, কমপ্লিট। তাহলে 2 এদিকে 1 2 2 প্লাস 16 দুগুণে 32, 2 32-এর সঙ্গে 2 যোগ করলে 34, 34-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 68 গ্রাম। এদিকে O2 এর আণবিক ভর, ও এর জন্য 16 আর দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32। আচ্ছা, যারা এই ও এর জন্য 16 এবং এইচের জন্য 1, এগুলো হচ্ছে এর আণবিক ভর, যেগুলো আমরা আগে জেনে এসেছি এবং তোমাদের অনেক প্রশ্ন আমরা এর আগেও আলোচনা করেছি। কিছু কিছু প্রশ্নে সব আণবিক ভর দেওয়া থাকে, তো এখানে দেওয়া নেই, এটা আমরা আগে থেকেই জানি, তাই এই মানগুলো পুট করলাম। তো আমরা এখানে যেটি লিখতে পারি যে 68 গ্রাম H2O2 বিয়োজন করে 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে 68 গ্রাম H2O2 বিয়োজন করে কতটা পাওয়া যাবে, এটা ঐকিক নিয়মের মতো আমরা নেক্সট পেজে করে নিচ্ছি। যে 68 গ্রাম H2O2 বিয়োজিত হয়ে 32 গ্রাম O2 পাওয়া যায়। তাহলে 6.8 গ্রাম H2O2 বিয়োজিত হয়ে কতটা পাওয়া যাবে, 32/68 গুণিতক 6.8, পয়েন্ট উঠে গেলে নিচে শূন্য নামবে, 68 কেটে গেল, 32কে 32 দিয়ে দিলাম, নিচে একটা শূন্য রয়েছে, উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত গ্রাম O2 পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট দ্বিতীয়তে কি বলেছিল, যে এসটিপিতে তার আয়তন কত। তো এসটিপিতে, এটা হচ্ছে সেকেন্ডের জন্য, আমরা লিখতে পারি যে এসটিপিতে এই যে 32 গ্রাম, তার আয়তন বলতে এই অক্সিজেনের আয়তনের কথা বলেছে।
32 গ্রাম এর আয়তন হয়ে থাকে 22.4 লিটার। এটা এসটিপিতে, যেটা আমরা আগে থিওরিতে জেনে এসেছি। ওকে, যে এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন এর আয়তন 22.4 লিটার, যে কোনো গ্যাসের আণবিক ভর সমান হয়ে থাকে 22.4 লিটার। তো আমরা এখানে কতটা অক্সিজেন পেয়েছি? 3.2 গ্রাম অক্সিজেন এর আয়তনটা বের করব। 22.4 বাই 32 গুণিতক 3.2, পয়েন্ট উঠে গেলে 0, 32 কেটে গেল। ওকে, তাহলে আগে ছিল উপরে 22.4। ওকে, আর নিচে একটা 0 আছে, তাই এই দশমিকটা একটা সংখ্যা এদিকে চলে আসবে। ওকে, তাহলে আমরা ওই দশমিকটাকে এইখানে দিয়ে দিলাম, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এ হয়ে গেল সেকেন্ড অ্যান্সার। নেক্সট পরবর্তীতে, আচ্ছা এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু সলিউশন দেখে নেব। 126 গ্রাম MgCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়া ঘটানো হলো। কত গ্রাম CO2 উৎপন্ন হয়? কত মোল CO2 উৎপন্ন হয়? তার বলছে এসটিপিতে উৎপন্ন CO2 এর আয়তন কত। আমরা বিক্রিয়াতে যেটা বলছে সেটা আগে তুলে নিই, যে MgCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl যোগ করা হয়েছে, যেখানে বিক্রিয়া করলে আমরা পাচ্ছি MgCl2 এবং H2O এবং CO2 পাচ্ছি। এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। ব্যালেন্স করবার জন্য আমরা এই HCl এর সামনে 2 দিয়ে দিলাম। এখন এই MgCO3 এবং CO2 এই দুজনের আণবিক ভর নির্ণয় করব। Mg এর আণবিক ভর হয়ে থাকে 24 প্লাস C এর হয়ে থাকে 12, ও এর জন্য 16, 3টি ও রয়েছে, 3 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে 24 প্লাস 1 12 প্লাস 16 সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাব 48। ওকে, এটা টোটাল সব যোগ করলে আমরা পাচ্ছি 84 গ্রাম। ঠিক উল্টো দিকে CO2 এর আণবিক ভর প্রয়োজন, আর এগুলো বের করছি না কারণ আমাদের এগুলোর কোনো কাজ নেই এখানে। C এর হয়ে থাকে 12, ও এর 16, 2টি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম। তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, এটা হয়ে যাচ্ছে 44 গ্রাম। ওকে, এখন আমরা এখানে যে প্রথম প্রশ্নটা বলেছে তার অ্যান্সারটি নির্ণয় করব, যে কত গ্রাম CO2 উৎপন্ন হয়। আমরা এই বিক্রিয়াটি থেকে লিখতে পারি 48 গ্রাম MgCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্নে কতটা বলেছে? 126 গ্রাম MgCO3 থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক ঐকিক নিয়মের মতো করলাম। এটা একটু ক্যালকুলেশন দেখে নেব। 4 দিয়ে দিলে 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4। আচ্ছা, একে 3 দিয়ে চলে যাচ্ছে, 3 7 21, 3 4 12, 3 দুগুণে 6, 7 দিয়ে দিলে 7 6 42। তাহলে 11 গুণিতক 6 করলে আমরা পাচ্ছি 66 গ্রাম CO2 উৎপন্ন হয়। ওকে, এটা হয়ে গেল প্রথম অ্যান্সার। নেক্সট বলেছে কত মোল CO2 উৎপন্ন হয়। এটা আবার আমরা নেক্সট পেজে দেখে নিই, যে মোল সংখ্যা কত। মোল সংখ্যা N সমান হয়ে থাকে W/M। ডাব্লুটা হচ্ছে ওজন, মানে কত ওজন হয়েছে? 66 গ্রাম হয়েছে। আর এর আণবিক ভর কত? এই যে 44 গ্রাম। তাহলে আমরা করব 66/44, 66/44, 11 3-এ, সরি 11 3 বলছি, 11 6-এ 66, 11 4-এ 44, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 3-এ 6, পাচ্ছি কত? 3/2, দিলে 2 একে 2, 0.25-এ 10, এত মোল। নেক্সট সিতে কি বলছে?
আমাদের সির প্রশ্ন ছিল যে এসটিপিতে উৎপন্ন CO2 এর আয়তন কত। আচ্ছা, এখানে তাহলে আয়তনটা আমরা দেখে নেব। আয়তন কত হয়েছে? CO2 এর আণবিক ভর বেরিয়েছিল 44 গ্রাম। যে কোনো গ্যাসের আণবিক ভর সমান হয়ে থাকে 22.4 লিটার। তাহলে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে আমরা এখানে কতটা ওজন পেয়েছিলাম? এই যে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেয়েছি। তাহলে 66 গ্রামের জন্য নির্ণয় করব 66 গ্রাম CO2 এর আয়তন কত হবে? 22.4 বাই 44 গুণিতক 66। ওকে, 11 দিয়ে দিলে 11 4 44, 11 6 66। পয়েন্ট উঠে গেলে নিচে একটা শূন্য নিয়ে নিলাম, মানে 10 আর কি। তো 4 দিয়ে দিলে 4 5 20, 4 6 24। ওকে, তাহলে এই 56-র সঙ্গে আমরা 6কে যদি গুণ করি বা এখানে কাটাকাটিও করতে পারি, কোনো অসুবিধা নেই। তো কাটাকাটি করে দিতে পারো যে 2 3 6, 2 5 10, আর কাটাকাটি যাচ্ছে না। তো এই 56-র সঙ্গে 3 গুণ করলে তাকে 5 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 33.6 লিটার। এটি হচ্ছে আমাদের সি এর অ্যান্সার। তাহলে আমরা প্রত্যেকটা অ্যান্সার কমপ্লিট করলাম। নেক্সট পরবর্তীতে বলছে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান ধ্রুবক হয়? এটা যতটা সম্ভবত এর কোনো মান ধ্রুবক হয় না, এটাই উত্তর হবে, যে কোনো মান ধ্রুবক নয়। নেক্সট পরবর্তীতে একটা কি ম্যাথ দিয়েছে দেখে নিই। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 578 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন প্রসারণ কত হবে যদি ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস হয়? তো অ্যান্সারটি দেখে নাও। তো এই অ্যান্সারটি একটু বোঝার চেষ্টা করবে যে আমাদের এখানে বলেছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনক। তাহলে দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ওকে, যেহেতু এটা ধাতব ঘনক, তাহলে আমরা বলতে পারি যে ঘনকের আয়তন ভি সমান বাহুর কিউব হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে ঘনকের আয়তনের সূত্র। তো বাহুটা কত? এই যে এল দেওয়া রয়েছে 5 সেন্টিমিটারের হোল কিউব। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো যে 5-এর কিউব হয়ে থাকে 125 সেন্টিমিটার কিউব হয়ে যাবে। নেক্সট বলছে 28 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 578 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে প্রথম যে টেম্পারেচারটা ছিল T1 আমরা ধরলাম 28 ডিগ্রি সেলসিয়াস, বৃদ্ধি করে করা হয়েছে কত? 578 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা T2 ধরলাম। তাহলে 578 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কতটা বৃদ্ধি করা হয়েছে? তাহলে আমরা T2 থেকে T1 মাইনাস করলে পেয়ে যাব যে 578 মাইনাস 28। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 550 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট বলছে এর আয়তন প্রসারণ কত হবে? তাহলে এই যে মাইনাস করে যেটা আমরা নির্ণয় করেছি, এটা হচ্ছে উষ্ণতার প্রসর হয়েছে। তাহলে এই উষ্ণতাটা বাড়ানোর ফলে ওই ঘনকের আয়তন কতটা বেড়েছে? প্রথম আয়তন দেওয়া রয়েছে ভি সমান 125। তাহলে
উষ্ণতা বৃদ্ধি করার পরে আমরা এখানে লিখতে পারি যে উষ্ণতা বৃদ্ধির ফলে আয়তন হয়েছে ভিআর। ওকে, এখানে ধরি লিখে দিই। তাহলে আয়তন প্রসার হবে যে ভি আর মাইনাস ভি। ওকে, এই ভি আর মাইনাস ভি এই মানটাকেই আমাদের নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে প্রসর, আর এটাই আমাদের চেয়েছে যে আয়তন প্রসারণ বা প্রসর কতটা। আমাদের এখানে আরও একটি দেওয়া রয়েছে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান এত। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা চিহ্নিত করি 1/17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের দেওয়া রয়েছে। এখন এখান থেকে আলফা বিটা গামা এদের যে সম্পর্কটা আমরা জেনেছিলাম যে আলফা সমান β/2 সমান γ/3, এখানে এই বিটার কোনো কাজ নেই, তাই বিটাকে তুলে দিলে আমরা পেয়ে যাব। তো এই সমীকরণ থেকে বিটার যেহেতু কাজ নেই আমরা বিটাকে নিচ্ছি না, তাহলে নিচ্ছি যে আলফা সমান γ/3। ওকে, তাহলে এখান থেকে গামা এর মান পেয়ে যাব যে আলফা গুণিতক 3। তো আলফা এর মান কত 17 গুণিতক 10⁻⁻6 পার 6। আচ্ছা, এককগুলো দিচ্ছি না, এত ইন্টু 3, এই হয়ে গেল আমাদের গামা এর মান। এখন এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি যেহেতু আমাদের আয়তন প্রসারণের মান চেয়েছে, আয়তন প্রসারণকে আমরা গামা দ্বারা চিহ্নিত করি। আয়তন প্রসারণ বলছি, আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দ্বারা চিহ্নিত করি। তো ওর সমীকরণটি যেটা মানে আমরা জেনেছিলাম যে ভি আর মাইনাস ভি বাই ভি ইন্টু T2 মাইনাস T1। যদি তোমাদের এই সমীকরণটি মনে না পড়ে তাহলে তোমরা টেক্সট বইগুলো দেখতে পারো। তো এখান থেকে আমাদের মানটা কার নির্ণয় করতে হবে, এই ভি আর মাইনাস ভি এর মান নির্ণয় করতে হবে। তাই এই ভি আর মাইনাস ভিকে অপোজিটে নিয়ে এলাম, সমান গামা ইন্টু ভি ইন্টু T2 মাইনাস T1। তো গামা এর মান, এগুলো হচ্ছে গামা, কি গামা আর ভিকে মিলিয়ে দিও না। তো গামা এর মান কত, এই যে এখানে দেখেছিলাম 17 ইন্টু 10⁻⁻6 ইন্টু 3। ভি এর মান কত পেয়েছিলাম, এই যে 125। তাহলে আমরা লিখলাম 125 গুণিতক T2 মাইনাস T1 এর মান 550। তাহলে আমরা এখানে 550 দিয়ে দিলাম। ওকে, তো এই যে 10⁻6 লিখেছি, একে আমরা কেটে দিয়ে নিচে লিখতে পারি কি 10⁻6 মাইনাস 6 ছিল, নিচে চলে এলে +6 হয়ে যাবে। তো এই 6 কথাটির অর্থ কি, যে একের পিঠে 6টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6। ওকে, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল। এখন যদি আমরা 25 দিয়ে কাটাকাটি করি, যে 25 4 100, তার সঙ্গে 3টি শূন্য চলে এলো, এদিকে দিলে 25 5 125, 5 দিয়ে দিলে 5 8 40, 0 0 চলে এলো। আবারও যদি 5 দিয়ে দেওয়া হয়, 5 একে 5 5 একে 5, 5 8 না, আমরা 5 একে দিতে পারি, 5 একে 5, 5 6 30, 0 একটা থাকলো। আর এটা মোটামুটি কাটাকাটি যাচ্ছে না। তো একে যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে থাকছে যে 17 গুণিতক 3 গুণিতক 11 বাই 160। ওকে, আপাতত যে ক্যালকুলেশনটা ছিল সেখান থেকে ছোট করে দিয়েছি, এই ক্যালকুলেশনটা আপাতত করতে পারবে তোমরা। ওকে,
তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা পেয়ে যাব 3.506, আর এটার একক হয়ে থাকবে সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তাপ প্রবাহের হারের কি পরিবর্তন হবে। তো বলেছে ধাতবের দণ্ডের দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য আগে L1 ধরা হলো, যেটা L ছিল। দ্বিতীয়ত এটা দ্বিগুণ করা হয়েছে, মানে L2 সমান 2L করলাম, কারণ দ্বিগুণ করেছি। এবার প্রস্থচ্ছেদও দ্বিগুণ হয়েছে, তাহলে প্রস্থচ্ছেদকে আমরা A দ্বারা চিহ্নিত করি, A আগে ছিল, আর A2 সমান হয়ে যায় 2A, দ্বিগুণ হয়ে যায়। এখন বলেছে তাপ প্রবাহের হার। তাপ প্রবাহের হারটা কি, যে তাপ প্রবাহের হার Q/T, এটি হচ্ছে তাপ প্রবাহের হার। তাহলে প্রথম ক্ষেত্রে তাপ প্রবাহের হার কি হবে, Q1/T1। দ্বিতীয় ক্ষেত্রে তাপ প্রবাহের হার Q2/T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এদের দুজনের মান বের করে আমরা অনুপাত করে দিলেই হয়ে যাবে। তো এই যে তাপপ্রবাহের হারের সমীকরণটা কি হয়ে থাকে, যেটা আমরা থিওরিতে পড়েছিলাম, টেম্পারেচারের পার্থক্য, মানে θ1 মাইনাস θ2 বাই 1/K ইন্টু D1। আমরা এখানে D1 করেছি, যেটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। তোমরা এখানে D1 করতে পারো বা L1 করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা প্রথম থেকে L1 ধরেছি, তাই এখানে আমরা L1ই করছি, L1/A1। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা সমাধান করলে যেটা পাচ্ছি, যে θ1 মাইনাস θ2 L1/K1, এটা তো আমরা লিখতে পারি, বা এটাই রয়েছে। এই K1কে আমরা নিচে না লিখে উপরে তুলে দিচ্ছি, ওকে, ইন্টু K1, এই পর্যন্ত আমাদের থাকলো। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। ওকে, বা আমরা এখানে আরেকটু সহজ হিসাবে এই A1 এবং L1 এর মানটা পুট করে নিতে পারি। ওকে, তাহলে যেমন ছিল θ1 মাইনাস θ2 ইন্টু কে থাকলো A1 এর মান A বাই L1 এর মান L। ওকে, ঠিক একই রকমের আমরা দ্বিতীয় ক্ষেত্রেও নির্ণয় করব, যে θ1 মাইনাস θ2 বাই 1/K ইন্টু L2/A2। এটা সমাধান করলে θ1 মাইনাস θ2 নিচে L2/KA2। এই KA2কে নিচে না লিখে আমরা উপরে তুলে দিচ্ছি, যে KA2। এবারে আমরা মানগুলো পুট করতে পারি। θ1 মাইনাস θ2 যেমন ছিল দিয়ে দিলাম, ইন্টু কে যেমন ছিল থাকলো, A2 এর মান কত, 2L দিয়ে 2L বলছি, 2A, তারপরে বাই L2 এর মান 2L। এবারে এই দুটোকে আমরা অনুপাত নির্ণয় করব। ওকে, যে Q1/T1 সমান হয়ে থাকে, বা অনুপাত Q2/T2। তাই Q1/T1 এর মান কি এসেছিল, যে θ1 মাইনাস θ2 ইন্টু K ইন্টু A/L। আশা করছি এটাই ছিল। আচ্ছা, হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটাই অনুপাত θ1 মাইনাস θ2
ইন্টু কে ইন্টু 2a বাই 2l। এবারে আমরা ক্যালকুলেশন করব। এদিকে θ1 মাইনাস θ2, এদিকে θ1 θ2 কেটে গেল, কে কে কেটে গেল, এদিকের এ কেটে গেল, এল কেটে গেল, আর এদিকের নিচের 2 উপরের 2ও কেটে গেল। তাহলে এদিকে থাকলো 1, এদিকে থাকলো 1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাপের প্রবাহের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে লিখে দিতে পারি, অতএব তাপ প্রবাহের হারের কোনো পরিবর্তন হয় না। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, ঠিক আগে যে অঙ্কটা করেছিলাম ঠিক সেই সূত্র অনুসারে এখানেও আমরা দেখে নেব। দুটি নিরেট চোঙাকৃতি লোহার দণ্ডের দৈর্ঘ্য ও ব্যাস এর অনুপাত 2:1 ও 1:2 হলে তাপীয় রোধের অনুপাত কত হবে? আমরা এখানে ফার্স্ট এবং সেকেন্ড ধরলাম। এখানে L1, এদিকে L2, এদিকে ব্যাস বলেছে, মানে D1 সমান D2। তো এখানে দৈর্ঘ্যের অনুপাত কি বলেছে? 2:1, তাই 2:1 দিয়ে দিলাম। ব্যাস এর অনুপাত বলেছে 1:2, 1:2 দিয়ে দিলাম। ওকে, তারপরে বলেছে তাপীয় রোধ R1 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদিকে R2 সমান জিজ্ঞাসা চিহ্ন। দুজনের আগে রোধটা বের করাবো, তারপরে অনুপাত করে দিলেই চলবে। তো তাপীয় রোধ এর সমীকরণটা কি হয়? যে R সমান L1 বা L বাই কে ইন্টু এ, এটাই তো আমাদের সমীকরণ। তো এল কে এ থাকলো, কে থাকলো। এই এ মানে প্রস্থচ্ছেদ, এ সমান হয়ে থাকে 2 পাই, পাই আর স্কয়ার, 2 নয়, এটা হচ্ছে সমীকরণ। ক্ষেত্র বা প্রস্থচ্ছেদের সমীকরণ হয়ে থাকে পাই আর স্কয়ার। তাহলে আমরা এখানে পাই আর স্কয়ার করলাম। ওকে, আবারও পরের স্টেপে এল কে এল রাখলাম, কে ইন্টু পাই। এই যে আর মানে কি? ব্যাসার্ধ। মানে ধরো এই একটা বৃত্ত, এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ব্যাস, যেটা আমাদের ব্যাস ডি দেওয়া রয়েছে। ওকে, আর ঠিক এর অর্ধেকটা হয়ে থাকে ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে D/2 সমান আর। ওকে, তো এখানে আমরা এই আর সমান লিখব D/2। ওকে, তাহলে আর এর কাছে লিখলাম D/2, যেহেতু এটা স্কয়ার রয়েছে স্কয়ার দিয়ে দিলাম। তো এটা সমাধান করলে এল বাই কে ইন্টু পাই ডি স্কয়ার, 2 দুগুণে 4, 4 হয়ে গেল। এবারে তাহলে এটা আমরা কিসের সমীকরণ পাচ্ছি? যে আর সমান এল বাই কে পাই ডি স্কয়ার আর। তোমরা পরীক্ষার খাতাতে এই অংশটা রাফ হিসাবে করতে পারো, না হলে তোমরা এটাকে অ্যাভয়েড করে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো ঠিক আমরা এই যে সমীকরণটা, এটাই আমরা এখানে পুট করব। ওকে, আচ্ছা, এখানে যেহেতু জায়গা নেই, এখানে করে দিই। ফার্স্ট বস্তুর জন্য রোধ নির্ণয় করছি, তাহলে আর যেহেতু প্রথমটার জন্য নির্ণয় করছি তাই R1 দিচ্ছি। R1 এল বাই কে পাই ডি স্কয়ার বাই 4, এই হচ্ছে আমাদের সমীকরণ ছিল। তো প্রথমটার জন্য নির্ণয় করছি, তাই L1 এবং D1 দিচ্ছি। তো এখানে L1 এর মান কত ছিল? L1 এর মান ছিল 2, কে থাকলো, পাই চলে এলো, D1 এর মান ছিল 1।
এখানে যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, আর একের স্কয়ার মানে তো এক থাকে, তাই এক দিচ্ছি, বাই 4। তো এই 4টা এই নিচে না লিখে উপরে তুলে দিলাম। ওকে, তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রথমের জন্য। সেকেন্ড বস্তুর জন্য ঠিক একই রকমের R2 সমান L বাই L2 K পাই D2 স্কয়ার বাই 4। ওকে, L2 এর মান ছিল 1, কে থাকলো, পাই চলে এলো, D2 স্কয়ার মানে D2 এর মান কত ছিল 2 এর স্কয়ার করলে কত হবে 4, তাহলে সরাসরি 4 দিয়ে দিলাম। নিচে 4 ছিল, 4 কেটে গেল। ওকে, তাহলে এখানে কত হবে, এখানে 1 হয়ে গেল। তো কিভাবে এসেছে বুঝতে পারছো, এটা মিশে যাতে না যায় তো একটা রেখা টেনে দিলাম। ওকে, এবারে আমাদের কি বলেছে, অনুপাত চেয়েছিল। এখানে লিখব যে প্রশ্নানুসারে দুজনের অনুপাত R1 অনুপাত R2। R1 এর মান তাহলে কত ছিল, এই মানটা, তাহলে 4 দুগুণে 8 করে দিই এখানে সরাসরি, 8 বাই কে পাই। আর 1টা দিচ্ছি না এখানে, কারণ 1 এর সঙ্গে গুণ করা না করা সমান। R2 1 বাই কে পাই। ওকে, এখানে কে পাই কেটে গেল, তাহলে থাকলো 8:1। আর এটাই আমাদের চেয়েছিল যে দুটো রোধের অনুপাত কত, তাহলে অনুপাত নির্ণয় হয়ে গেল 8:1। এই ম্যাথটা বুঝাতে অনেকটাই টাইম লেগেছে। যদি তোমরা বুঝতে পারো তাহলে একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, এবং না সমস্যা থাকলেও তোমরা যদি বুঝতে পারো তাতেও একটা কমেন্ট করে দিয়ে যাও। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 4.4 বলছে শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কিন্তু প্রিজমের ভেতর দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন? অ্যান্সারটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন কি বলছে, আচ্ছা এই যে চিত্র আকারেও বলেছে, চিত্রর কথা বলেছিল তাই দেওয়া হয়েছে। এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সমাধানটা আমরা একটু দেখে নেব। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পূর্ণ অবতল দর্পণে 10 সেন্টিমিটার সামনে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন কত? গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ? প্রতিবিম্ব দূরত্ব। আগে আমরা এই প্রতিবিম্বের বিবর্ধনটা ক্যালকুলেশন করব। তো তার আগে আমাদের যেটি গুরুত্বপূর্ণ কাজ, যে আমাদের প্রশ্নের মধ্যে কি কি রয়েছে সেটা আগে তুলে নেওয়া। এই যে প্রথমে দেওয়া রয়েছে বস্তুর দৈর্ঘ্য, তাই করে দিলাম বস্তুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। নেক্সট বলেছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পূর্ণ অবতল দর্পণে রাখা হলো। এই একটি অবতল দর্পণ, এখানে তার ফোকাস। ওকে, ঠিক, তাহলে ফোকাসের দূরত্ব আমরা কি করব, যে ফোকাস দূরত্ব আমরা করতে পারি 20 সেন্টিমিটার। তারপরে বলছে যে অবতল দর্পণে 10 সেন্টিমিটার সামনে বস্তু রাখা হলো। ফোকাস তো 20, কিন্তু বস্তুটি আছে কোথায়? এই অবতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার মানে ঠিক মধ্যিখানে, তাহলে এই দূরত্বটা হয়ে যাবে 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে অবতলের সামনে 10 সেন্টিমিটার দূরে বস্তুটি রয়েছে। তারপরে কি বলছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। এবারে বলেছে প্রতিবিম্বের বিবর্ধন কত। আমরা এখানে বিবর্ধন এর সমীকরণটা যেটা রয়েছে, তো বিবর্ধনের দুটো সমীকরণ হয়ে থাকে। এখানে আমরা একটা সমীকরণ পুট করছি, আর একটা সমীকরণ আমরা একটু পরেই বলে দেব। তো
তো বিবর্ধন সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। ওকে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে বস্তুর দৈর্ঘ্য কত? যে 5 সেন্টিমিটার। সেন্টিমিটার কেটে গেল, 5 দিয়ে দিলে 5 দুয়ে 10 সমান আমরা পাচ্ছি 2। আমাদের ফার্স্ট অ্যান্সার চলে এলো। নেক্সট বলছে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন? প্রকৃতি কীরকম হবে? ধরো যদি এই বস্তুটি অবতল লেন্সের সামনে ফোকাসের কম দূরত্বে থাকলে কি হয়, যেটা আমরা থিওরিতে জেনে এসেছি। এখানে তাহলে লিখে দিই যে বস্তুটি ফোকাসের সামনে থাকলে প্রতিবিম্ব হবে অসৎ এবং সমশীর্ষ ও বিবর্ধিত হবে। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড অ্যান্সার। তারপরে বলেছে প্রতিবিম্ব দূরত্ব। তো আমরা এখানে থার্ড করে লিখতে পারি। আমরা আগে বলেছিলাম যে বিবর্ধনের দু রকমই সূত্র হয়েছে থাকে। একটা ওখানে আমরা ব্যবহার করেছি, যেটা বিবর্ধন নির্ণয় করা হয়েছে। আর একটা বিবর্ধন হয়ে থাকে যে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ওকে, সেখানে শুধু এই দূরত্বের কাছে দৈর্ঘ্য ছিল। যেহেতু আমাদের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়ে থাকে বিবর্ধন ইন্টু বস্তুর দূরত্ব। বিবর্ধন আমরা কত পেয়েছিলাম? 2। বস্তুর দূরত্ব কত? আমরা এখানে এই যে বস্তুর দূরত্ব রয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আচ্ছা 1 মিনিট, বস্তুর দূরত্ব বলেছে, আচ্ছা এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য রয়েছে। ওকে, এই বস্তুর দূরত্ব কোনটা হবে? এই যে অবতলের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে বস্তুর দূরত্ব। ওকে, তাহলে আমরা সেখানে এই বস্তুর দূরত্বের কাছে লিখব 10 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। তাহলে এই ছিল আমাদের 3টে প্রবলেম, 3টের সমাধান হয়ে গেল। নেক্সট পরবর্তীতে বলছে একটি উত্তল লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে বা ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে অবস্থিত একটি বস্তু দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং বলছে প্রতিবিম্ব গঠনের লেখচিত্র লেখো। এই যে এখানে দেওয়া হয়েছে। নেক্সট বলছে প্রমাণ করো ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এই যে ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। নেক্সট বিতে বলছে তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? এটা হয়ে থাকবে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সমাধানটা আমরা দেখে নেব। প্রদত্ত বর্তনী চিত্রে এ তুল্যরোধ, বিতে বলছে মূল প্রবাহ মাত্রা এবং 2 ওহম রোধের প্রতি সেকেন্ডে কতটা তাপ উৎপন্ন হয় সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমত এটা আগে নির্ণয় করি। তুল্যরোধ মানে আমরা এই স্ট্রাকচারটিকে ঠিক নিয়ে নেব। ওকে, তাহলে স্ট্রাকচারটি কি রয়েছে একটু আরেকবার অঙ্কন করে দিই তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখানে এই হয়ে গেল আমাদের রোধগুলো দেওয়া রয়েছে কি কি। এখানে এই 2 ওহম ও 2 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে রয়েছে। সমান্তরাল সমবায়ে রয়েছে। এর তুল্যরোধ
হবে তুল্যরোধ কি আর সমান R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এখন এই R1 ইন্টু R2 এদের দুজনকে গুণ করলে মানে 2 ইন্টু 2, এখানে R1 সমান 2 এবং R2 সমান হয়ে যাবে 2। তাহলে 2 গুণিতক 2, এদিকে হচ্ছে 2 প্লাস 2 করলে 2 দুগুণে 4, এদিকে 2 প্লাস 2 করলেও 4, 4 4 কেটে থাকলো 1, এত ওহম। আমরা নেক্সট স্টেপে তাহলে কি করব, যে এটি ছিল 3 ওহম, আরও একটি ওহম যোগ হয়েছে যেটা আমরা নির্ণয় করেছি 1 ওহম। এখন এখানে আমরা করব যে 3 ওহম ও 1 ওহম রোধ দুটি শ্রেণীতে অবস্থান করেছে, এর তুল্যরোধ হবে যে R সমান R1 প্লাস R2, এখানে R1 হয়ে থাকে 3 এবং R2 হয়েছে 1, তাহলে 3 প্লাস 1 করলে আমরা পাচ্ছি 4, এত ওহম। এটা আমাদের প্রথম অ্যান্সার হয়ে গেল। নেক্সট দ্বিতীয়তে বলছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা সমান I সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের প্রশ্নের মধ্যে নিচে দেওয়া রয়েছে, দেখো E সমান 10 ভোল্ট, R সমান 1 ওহম। তো এই দুটি থেকেই আমরা নির্ণয় করব। এখানে লিখে নেই যে E সমান 10 ভোল্ট এবং R সমান হয়েছে 1 ওহম। আমরা এই I এর একটা সমীকরণ বা এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে E সমান I ইন্টু ক্যাপিটাল R প্লাস স্মল r। ওকে, যেহেতু I এর মানটাকে নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা I সমান E বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। তো E এর মান কত, 10, ক্যাপিটাল R এর মান যেটা আমরা এখানে নির্ণয় করেছি এই যে 4 ওহম, তো 4 দিলাম, প্লাস এই ছোট r এর মান 1, তাহলে 10/5, 5 2 10, আমরা পাচ্ছি 2, এত। তাহলে এটা হয়ে গেল I এর মান। নেক্সট আমাদের 3 নম্বরে মানে C এর দাগে কি বলেছিল, 2 ওহম রোধে উৎপন্ন তাপ মানে এইচ সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এইচ বা যেটা আমরা জুলের সূত্রে জেনেছিলাম যে I² RT বাই জুল। তো I এর মান কত, যেটা আমরা এখনই নির্ণয় করলাম 2, স্কয়ার আছে তাই 2কে 2 বার লিখলাম। আর এর মান কত, আমরা এটাও আগে নির্ণয় করেছি 4, আর টি কত, আমাদের প্রশ্নে টি বলেছে 1 সেকেন্ড। 2 ওহম রোধে 1 সেকেন্ডে কতটা তাপ উৎপন্ন হবে, সেকেন্ড, তাহলে আমরা 1 সেকেন্ড দিলাম। জুল, যে এর মান হয়ে থাকে 4.2, তো এই 4.2 দিয়ে দিলাম। এই পয়েন্ট উঠে গেলে উপরে 10 চলে যাচ্ছে, এরপরে আমরা কাটাকাটি করলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 একে 2, আর মোটামুটি কোনো কাটাকাটি যাচ্ছে না, তো উপরটা ক্যালকুলেশন করলে 4 দুগুণে 8, 8 ইন্টু 10 করলে 80/21, 80কে 21 দিয়ে ক্যালকুলেশন করলে 3.8, এত ক্যালোরি। এই হয়ে গেল আমাদের 3টে প্রবলেমের সলিউশন। নেক্সট পরবর্তীতে বলছে সলিনয়েড কাকে বলে। এই যে সলিনয়েড কাকে বলে দেওয়া হয়েছে, বলছে তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি নির্ণয় করো। এই যে উৎপন্ন মেরুর প্রকৃতি কীভাবে নির্ণয় করবে দেওয়া হয়েছে। নেক্সট বলছে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট বলছে এ বি সি ও ডি হলো 4টি মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 3, 9, 11, 19। এদের মধ্যে
কোন তিনটি পর্যায় সারণীতে একই শ্রেণীতে রয়েছে? এতে আমরা লিখে দিচ্ছি যে এ, সি ও ডি এরা একই শ্রেণীতে রয়েছে। বিতে কি বলছে? কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম? এটি হয়ে থাকে এ। সি হচ্ছে কি? কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হয়ে থাকে? এটি বি এর কম। ডিতে কি বলছে? কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি? এটা হয়ে যাবে ডি এর। তারপরে ইতে বলছে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? এটা হয়ে থাকে বি এর। এবং এফের দাগে কি বলছে? কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? সেটা হবে বি। তো এই অ্যান্সারগুলো কিভাবে আমি করেছি, এদের পারমাণবিক ক্রমাঙ্কতে তোমাদের যে আধুনিক পর্যায় সারণীর ছকটি রয়েছে সেই ছক থেকেই এটা ক্রমাঙ্কগুলোকে দেখে চিহ্নিত করবে প্রথমে, তারপরে যেগুলো চেয়েছে সেগুলোকে আগে লক্ষ্য করবে যে ডান দিকে না বাম দিকে, উপর নিচে গেলে কমে না বাড়ে, এটা দেখলেই তোমরা এই সলিউশনটা করতে পারবে। ওকে, নেক্সট বলছে অ্যানোড মাড কি? এর গুরুত্ব লেখো। এই যে অ্যানোড মাড কি দেওয়া রয়েছে এবং এর গুরুত্ব হয়ে যাবে, গুরুত্বটা নিচে লিখে দিচ্ছি, গুরুত্ব সমান গোল্ড, সিলভার, এইসব মূল্যবান ধাতু সংগ্রহে ব্যবহৃত হয়। নেক্সট বলছে লোহার মরচে নিবারণে জিঙ্কের লেপন দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? তো ক্যাথোডে আমরা লোহা ব্যবহার করব, অ্যানোডে আমরা জিঙ্ক মানে ZN ব্যবহার করব এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ZnCl2 বা ZnSO4 ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে? সমিত সমীকরণ সহ লেখো। এই যে দেওয়া হয়েছে। তারপরে বলেছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। তো এখানে লিখতে পারি শীতলীকরণে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন যে কি ঘটে সমীকরণ সহ লেখো। ইথাইল অ্যালকোহলের সঙ্গে 165 ডিগ্রি সেলসিয়াস 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গাঢ় H2SO4 এর বিক্রিয়া ঘটানো হলো। ওকে, তো বিক্রিয়া ঘটানো হয়েছে। নেক্সট বলছে অতিরিক্ত গাঢ় H2SA এর পরিবর্তে অতিরিক্ত ইথানল সহ বিক্রিয়াটি সম্পূর্ণ করলে একই পদার্থ উৎপন্ন হবে কি? ব্যাখ্যা দাও। এখানে বলে দেব যে হ্যাঁ, একই পদার্থ উৎপন্ন হবে। কারণ ইথাইল অ্যালকোহল ও ইথানল একই জিনিস। ওকে, তাই একই পদার্থ উৎপন্ন হবে। নেক্সট পরবর্তীতে এখানে বলছে C3H8 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের নাম, গঠন সংকেত ও IUPAC নাম লেখো। এদের মধ্যে কি সমবায়ে অবস্থান করে? তো এখানে যে সংকেতটি রয়েছে C3H8 এবং O, এর আণবিক ভর বলছি, এটা সংকেত করো। আণবিক সংকেত কি? যে CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেন, তার সঙ্গে O যোগ রয়েছে। ওকে, এই হচ্ছে সংকেত। তো এই রকম সংকেত বিশিষ্ট যৌগের নাম, এদের গঠন সংকেত এবং IUPAC
পিএসসি নাম। তো যৌগের নাম হয়ে যাবে ফেনল এবং এন প্রোপাইল অ্যালকোহল। ফেনল এর গঠন হয়ে থাকে CH3, CH2 এবং OH, মানে এবং নয়, ওরই সঙ্গে এক বন্ধনে যুক্ত রয়েছে OH। তো এদিকে এন প্রোপাইল অ্যালকোহলের গঠন হয়ে থাকে CH3, CH এক বন্ধন CH3। এদের IUPAC নাম কি? এটার হয়ে থাকে ইথানল, এদিকে হয়ে থাকে যে প্রোপানল, বা আমরা একে প্রোপান ওয়ান অল বলতে পারি। ওকে, আচ্ছা, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই ছিল। তো পার্ট 1 এবং পার্ট 2 করেছি। পার্ট 2তেই তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এতটাই বেশি ছিল যে তোমাদের বুঝাতে প্রায় 1 ঘন্টা হতে যায়। দেখতে পাচ্ছ 51 মিনিট হয়ে গিয়েছে। তো এই যে আমরা ফাইনাল পিডিএফটা রেডি করলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে নিচে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও। যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই, প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে এই কথাগুলো বলে দিই। যারা নতুন এসেছো তাদের জন্য আমাকেও বাধ্যগত বলতে হয়, কারণ আমারও ইচ্ছা হয় না যে এক কথাকে বারবার তুলে ধরার। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এই রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাটা কয়েকদিনের জন্য অফ রাখবো, কারণ পারুল যে তোমাদের প্রশ্ন সংকলন যে তোমাদের বইটি রয়েছে ওটার একটু এই মডেল কোশ্চেন কিছু রয়েছে, সেগুলোরও একটু প্র্যাকটিস সেট করতে হবে। আর যদি তোমাদের এই প্রশ্ন সংকলন যদি বইটা না থাকে, আমি তোমাদেরকে বলবো তোমরা ও ক্লাসটিকেও দেখতে পারো, কারণ তোমরা বিভিন্ন বইকে ফলো করলে তোমাদের রায়মার্টিন তো আছেই তোমাদের কাছে। যদি পারুল না থাকে, আমি পারুল তোমাদের জন্য জোগাড় করে দিচ্ছি। আমাকে মোটামুটি একজন স্টুডেন্ট পাঠালো যে PDF করে, তো তারই হেল্পে আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। তো তুমি বা তোমরাও ওই ক্লাসগুলো করতে পারো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করছি।